তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। যিনি আয়না ঘর নাম দিয়ে বিখ্যাত করে দিয়েছেন সেই সাংবাদিক তাসনিম খলিল, তাকে কোথায় নির্যাতন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর ইউনূস ও তার পারিষদদের কাছে আবিষ্কার হয়েছে আয়নাঘর নামক একটি বস্তু। শেখ হাসিনার বিদায়ের পরে আচমকাই আয়নাঘরের বোমা ফাটান মোহাম্মদ ইউনূস। মিডিয়ার সামনে ইউনূস দাবি করেন বিরোধীদের বেআইনিভাবে তুলে নিয়ে গুম করার জন্যই এই আয়নাঘর তৈরি করছিল শেখ হাসিনা সরকার। এই হলো আয়নাঘরের গল্পের মূল উপাদ্য বিষয়। তবে এই জন্য ইউনূস পরিকল্পনা মাফিক সুইডেনের অনলাইন ভিত্তিক নেত্র নিউজকে কাজে লাগিয়ে কল্পিত আয়নাঘরের কাহিনী জনসমক্ষে প্রকাশ করে বিখ্যাত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করার জন্য 3 বছর ধরে বাইডেন প্রশাসনের তৈরি ডিপ স্টেটের যে মহাপরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বা ষড়যন্ত্রটি একটি অংশ অন্তর্ভুক্ত ছিল আয়নাঘর নামক একটি বানানো গল্পের অবতারণা। বলা হয়েছিল রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের আমলে বহু মানুষকে গুম করে সেখানে রাখা হতো, নির্যাতন করত। কিন্তু দৃশ্যত ইউনূসের ফিট করা কয়েকজন তাদের পছন্দের কয়েকটি মিডিয়ার সামনে এনে সাক্ষাৎকার বা কথা বলানো হয়েছে। এর বাইরে আয়নাঘরে থাকা কোনো ব্যক্তিকেই খুঁজে পাওয়া যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের মিডিয়া 2024-এর 4 আগস্ট পর্যন্ত তথাকথিত আয়নাঘরের কোনো অস্তিত্বই খুঁজে না পেলেও সুইডেন ভিত্তিক একটি অনলাইন পোর্টাল নেত্র নিউজ, যার সম্পাদক সুইডেনে বসবাস করে নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল, নিজেই 2022 সালের 16 আগস্ট একটি প্রতিবেদনে আয়নাঘরের বন্দি শিবিরের নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিরোধী দমনের লক্ষ্যে হাসিনা সরকারের এক গোপন বন্দিশালা, যার দেখভাল ও পরিচালনার দায়িত্বে ছিল প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। শেখ হাসিনার শাসনামলের 16 বছরের মধ্যে শেষের 3 বছর অন্যান্য মহাপরিকল্পনার মধ্যে গুছিয়ে সাজানো হয়েছিল আয়নাঘর নামক গল্পের ট্রেলার। আয়নাঘর বকলমের গোপন কারাগার, এই বিষয়টি নিয়ে দেশ বিদেশে বহুল আলোচিত সমালোচিত হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরে। শেখ হাসিনার বদনাম ছড়াতে আয়নাঘরের অস্তিত্ব নিয়ে বায়না ধরা শান্তিবাবুরা গুম সংক্রান্ত কমিশন ও তাদের নিয়ন্ত্রিত মিডিয়াকে সঙ্গে নিয়ে তথ্য তল্লাশি ও সরকারি অর্থের সাহায্য করে অবশেষে ঢাকার কয়েকটি নির্দিষ্ট মনোনীত স্থানে আবিষ্কার হলো তথাকথিত আয়নাঘর, যা কিনা আয়নাঘরের বায়না ধরার মতোই মনে হয়েছে পর্যবেক্ষক মহলের কাছে। সংবাদ মাধ্যমে নেত্র নিউজ আয়নাঘর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে তাসনিম খলিলের কাছে নাকি বহু বন্দী দাবি করেছেন যে তাদেরকে আয়নাঘরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। কিন্তু এই আয়নাঘরের বা বন্দিশালার বিষয়টি আওয়ামী লীগের আমলে গোচরে আসলে সরকারিভাবেই তখন আয়নার এই প্রতিবেদনকে মনগড়া ভিত্তিহীন বলে জানানো হয়েছিল বরাবরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 আগস্ট জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করার পরে কয়েকদিনের মধ্যেই আয়নাঘরের অস্তিত্বের ব্যাপারটি রহস্যজনকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ডিপ স্টেটের সেবাদাস, দেশের 12টা বাজানোর মেটিকুলাস ডিজাইনার ইউনূস ও তার ছাগলেদরা। এখন জনমনে প্রশ্ন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কি আয়নাঘরের অস্তিত্ব ছিল, না এটা নিশ্চয়ই ডিপ স্টেটের এজেন্ট ও দেশের বর্তমান বিদেশি অর্থে লালিত পালিত অ্যাসেটদের কল্পনাপ্রসূত পদার্থ, তা একটু গভীরে গেলেই বোঝা যাবে। কেননা শেখ হাসিনার শাসনামলে আয়নাঘরের জোরালো কোনো তথ্য উপাত্ত মেলেনি। নেত্র নিউজের সম্পাদক নিজেও এই মহাকল্পনার একজন কুশীলব বলে দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। দর্শক, ওই নির্দিষ্ট সময়কালে জেলে কাটানো এক হুজুরের বক্তব্য ও বিশিষ্ট সাংবাদিক মাসুদা ভাট্টির ভিডিও প্রতিবেদন আয়নাঘর সম্পর্কে যে তথ্য তারা তুলে ধরেছেন, তাতেই পরিষ্কার বুঝতে পারবেন আয়নাঘরের বিষয়টি কত বড় ভানওয়ার্ড ঘটনা। দর্শক, দেখে থাকুন ভয়েস অফ ক্যালকাটায় আয়নাঘরের কাহিনী সম্বলিত প্রতিবেদনটি। ক্যালকাটা। এত আয়নাঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়নাঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়নাঘর আছে এই খবর তো জানতাম না। যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলিতেও আটককৃতদের গোপন জিজ্ঞাসাবাদের সেল রয়েছে। আয়না ঘরের দায় কেবলমাত্র শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা ভুলে যাই ১১ সরকারের কথা। প্রশ্ন করেন তো, তারেক রহমানকে কোথায় নিয়ে নির্যাতন করা হয়েছিল? কোন সে ভয় যার কারণে মাহফুজা নামের মতো সম্পাদকরা ডিজিএফআই এর এই সাপ্লাই দেওয়া খবর প্রকাশে বাধ্য হতেন? যিনি আয়না ঘর নাম দিয়ে বিখ্যাত করে দিয়েছেন সেই সাংবাদিক তাসনিম খলিল, তাকে কোথায় নির্যাতন করা হয়েছিল? দীর্ঘ ৬-৭ মাস অপেক্ষা করার পরেও ডক্টর ইউনূস কেন আয়নাঘর পরিদর্শনে যেতে পারলেন না? আটককৃতদের গোপন জিজ্ঞাসাবাদের সেল রয়েছে। এ নিয়ে পশ্চিমেও সুশীল সমাজ প্রতিবাদ করে, প্রতিরোধ করে নিয়মিতই। বাংলাদেশে এখন একচোখা একটি গণমাধ্যম আছে, তারা এই গোপন বন্দিশালা কিংবা কথিত আয়না ঘরের দায় কেবলমাত্র শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছে। অথচ র্যাব গঠনের পর থেকেই আমরা জানতাম যে এই বাহিনীকে বিএনপি এবং জামাত জোট সরকার ফ্রি হ্যান্ড দিয়েছিল বিরোধী আওয়ামী লীগ দমনের জন্য, এবং গুম নির্যাতন শেষে ক্রস ফায়ার নামক একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই বাহিনীর নিয়মিত কাজের অংশ হয়ে গিয়েছে। আমরা ভুলে যাই ১১ সরকারের কথা, যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আটক এবং নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক নেতৃবৃন্দের কথাও আমরা ভুলে যাই। এই গণমাধ্যমই তখন নির্যাতনের মুখে স্বীকারোক্তি নেওয়া নেতৃত্বের ভিডিও সাপ্লাই দিত বিভিন্ন বাহিনী তথা র্যাব, ডিজিএফআই এর পক্ষ থেকে, এবং মাহফুজা নামের মতো সম্পাদককেও সেগুলি বিনা যাচাই বাছাইয়ে প্রকাশ করতে হতো। প্রশ্ন করা উচিত, কোন সে ভয় যার কারণে মাহফুজা নামের মতো সম্পাদকরা ডিজিএফআই এর এই সাপ্লাই দেওয়া খবর প্রকাশে বাধ্য হতেন? এটা আর কিছুই নয়, এইসব গোপন কারাগারে বন্দী হওয়ার ভয়। ঢাকা ক্যান্টনমেন্টের কচু খেতে চা খাওয়া ছিল। এমনকি এই নির্যাতনের জায়গাকে যিনি আয়নাঘর নাম দিয়ে বিখ্যাত করে দিয়েছেন সেই সাংবাদিক তাসনিম খলিল, তাকে কোথায় নির্যাতন করা হয়েছিল? কাফরুল থানায়? নিশ্চয়ই না। তাহলে তখনও যদি এমন আয়নাঘর বা নির্যাতন কক্ষ থেকে থাকে, তাহলে এখন আমরা শুধুমাত্র শেখ হাসিনার আমলেই এই আয়নাঘর তৈরি হয়েছে বা কাজ করেছে সেটা বলা কি সাংবাদিকের সততার পরিচয়? নিশ্চয়ই না। বাংলাদেশে ফটো সেশন করেছেন, সরকারের ২-৩ জন প্রিয় সাংবাদিক ছাড়া কাউকে সেখানে নেওয়া হয়নি। কথা ছিল গুমের শিকার পরিবারগুলোর সদস্যরা যাবেন ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু তাও সম্ভব হয়নি, কারণ তাতে এই সাজানো আয়নাঘরের জারিজুরি ফাঁস হয়ে যেতে পারে। এখনো ডক্টর ইউনূস ভয়ে কোথায় এই আয়নাঘর, কোথায় তারা পরিদর্শন করেছেন সেটাও আমরা জানতে পারিনি। কেন এখনো আয়নাঘর নিয়ে এত লুকোছাপা, কেন এত ভয়? কারণ এখনো ক্ষমতায় থাকতে হলে ডক্টর ইউনূসকে, এসব বাহিনীকে ক্ষমতার হিস্সাদার না রেখে একদিনও টিকে থাকা সম্ভব নয়। সেনাবাহিনী যদি ডক্টর ইউনূসের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়, তাহলে তার অবস্থা হবে ভয়ঙ্কর। কোথায় কিভাবে পালাবেন সেটা তিনি নিশ্চয়ই হিসেব করে রেখেছেন। তিনি বুদ্ধিমান মানুষ, তাতে কোনো রকম সন্দেহ নেই। এমনটা ঘটার যে সম্ভাবনা নেই
তা কি বলা যায়? আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের আমলেও বাংলাদেশ একটি বিরাট আয়না ঘর। অপারেশন ডেভিল হান্টের নামে 5,000 মানুষকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু আমরা জানি শেখ হাসিনার 15 বছরে বিএনপি জামায়াতের অভিযোগ ছিল যে লাখ লাখ মানুষকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। কিন্তু যখন মুক্তি দেওয়া হলো তখন দেখলাম যে আইন উপদেষ্টা মাত্র 26 জন লোককে পেলেন মুক্তি দেওয়ার জন্য। বাকি কারা ছিল তাহলে? এখানে ছিল হচ্ছে জঙ্গিরা এবং দাগী আসামিরা, যারা কোনো না কোনো মামলায় সাজাপ্রাপ্ত। আর এই ভয়ঙ্কর জঙ্গির কথা বললাম, এখন তারা মুক্ত, যারা সামনের বাংলাদেশকে হয় ভয়ঙ্কর দোজক বানাবে, না হলে আপনার আমার জীবন দোজক বানাবে। এই যে 5,000-এর বেশি বন্দী গত 5 দিনে বা বিগত 6 মাসে আটক হওয়া আরো 1000-20 মানুষ, যাদেরকে কেবলমাত্র আওয়ামী লীগ বলে আটক করা হয়েছে, তাদেরকে কি মনে করেন জামাই আদরে রাখা হয়েছে? এই মুহূর্তে বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো গোপন বন্দিশালার নির্যাতন কক্ষে কোনো না কোনো মানুষকে আওয়ামী লীগ করার জন্য নির্যাতন সহ্য করতে হচ্ছে। আমি